আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফতেহ আহমেদ বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর বায়োলজি প্রথম পত্র বায়োলজি প্রথম অধ্যায়ের জীবন পাঠ নিয়ে আলোচনা করব। সো আমরা যদি দেখি, এটা মূলত এসএসসিতে যারা আছে তাদেরকে বেস করেই পড়ানো, যে এসএসসিতে কি টাইপসের প্রথম অধ্যায় থেকে কোশ্চেন হয় এবং কিভাবে পড়তে হবে প্রথম চ্যাপ্টারটা। পুরা কনসেপচুয়াল একটা ক্লাস হবে। সো আশা করি তোমাদের সবারই উপকারে আসবে। আচ্ছা, সো এখানে দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু টপিক সমূহ লেখা আছে জীবনের, মানে জীববিজ্ঞানের শাখাগুলো ভৌত ও ফলিত। এটা মূলত এমসিকিউতে আসে, অনেক সময় শর্ট কোশ্চেনও দেখা যায়। শর্ট কোশ্চেন বলতে এখন তো এসএসসিতে আরেকটা কোশ্চেন অ্যাড করছে, যে শর্ট কোশ্চেন নামে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া হয়। পাশাপাশি শর্ট কোশ্চেন যেগুলো বলা হয় সেগুলো আবার খ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা কোশ্চেন যেটা আসার মতো, কোনো না কোনো বোর্ডে আসবেই, এরকম একটা অবস্থা। তারপর আরেকটা কোশ্চেন, শ্রেণীবিন্যাস ও এর উদ্দেশ্য। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। তারপর জীব জগৎ, যেখানে উইটেকার এবং মার্কিউলিসের যে ভাবে তারা জীব জগৎকে সাজিয়েছে সেটা একটু পড়তে হবে, এবং এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউতে আসে। ঠিক আছে, সিকিউতে আসে, তার মানে এটা ইম্পর্টেন্ট আছে। সিকিউতে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা না আসার মতো হয় না, সেটা সবসময় আসে, সেটা দ্বিপদ নামকরণ। এটা পড়তে হবে। আর ওই সাথে কিছু বৈজ্ঞানিক বা সাইন্টিফিক নেমস আছে, সেগুলো পড়া লাগবে। এগুলো এমসিকিউতেও আসতে পারে, পাশাপাশি সিকিউতে আসতে পারে। আচ্ছা, নেক্সট স্লাইড এখন থেকে আসল জিনিস শুরু, মানে যেসব জিনিসপত্র দেখানোর দরকার সেগুলো এখন দেখানো হবে। ফার্স্ট ভৌত ও ফলিত বায়োলজি, মানে জিনিসটা কি, জীববিজ্ঞান জিনিসটা কি, সেটাই এখানে আছে। এখান থেকে আসলে যখন শর্ট কোশ্চেন আসবে তখন কিন্তু ভিতরের যে ডিটেলস এগুলো পড়া লাগবে। যে অঙ্গ সংস্থান, মানে মরফোলজি, ইংলিশ টার্ম গুলো মাস্ট মুখস্থ করতে হবে, কারণ ইংলিশ টার্মই দেয় ম্যাক্সিমাম সময়, বাংলা টার্ম খুব কম দেওয়া হয়। শ্রেণীবিন্যাস, টেক্সোনমি, শরীরবিদ্যা, ফিজিওলজি, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, সাইটোলজি, কোষবিদ্যা, বংশগতি বা জেনেটিক্স, তারপর বিবর্তন বিদ্যা, সেটা ইভলিউশন, তারপর বাস্তুবিদ্যা, ইকোলজি, এন্ডোক্রাইনোলজি মানে ইংলিশ বাংলা সেম। তারপর জীব ভূগোল, সেটা আছে। এগুলোর মানে ভিতরের যে জিনিসপাতি এগুলো একটু পড়তে হবে, এবং এটা বইয়ের একবারে পেজটাই দেওয়া হয়েছে এখানে, যাতে বোঝানো যায় যে কোন জায়গাটা পড়তে হবে। সো ভৌত জীব বিজ্ঞান এটা পড়তে হবে, এমসিকিউর জন্য পড়তে হবে, পাশাপাশি শর্ট কোশ্চেনের জন্য পড়তে হবে। এখন যদি বলি যে এমসিকিউতে কিভাবে কোশ্চেন হবে, অনেক সময় বলবে যে অঙ্গ সংস্থান এর ইংরেজি ওয়ার্ড কি, তখন বলতে হবে মরফোলজি, বা জীববিজ্ঞানের কোন কোন শাখার মধ্যে অঙ্গ সংস্থান কাজ করে, সেটা ভৌত জীববিজ্ঞান। সো এরকম পার্থক্য হয় এমসিকিউতে। আমরা যদি জাস্ট এমসিকিউর জন্য যদি বলি ভৌত জীববিজ্ঞান পড়লে ফলিত জীববিজ্ঞান না পড়লেও চলে। কারণ কি, তোমাকে যদি বলে নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের উদাহরণ, তখন তো তোমার কাছে অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস বিদ্যা, শরীরবিদ্যা, তারপর হিস্টোলজি, এগুলো তো সব মুখস্থ থাকবেই। তো ওইখানে একটা অপশন থাকবে যেটা ভৌত জীববিজ্ঞানের হবে। আর যদি বলে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞান, তোমাকে এরকম কোশ্চেন দিবে যে সবগুলোর মধ্যে তিনটা অপশন থাকবে ভৌত জীববিজ্ঞানের, একটা থাকবে ফলিত জীববিজ্ঞানের। তখন তোমাকে তখন তুমি এমনি ডিফারেন্সিয়েট করতে পারবা যে এইটাই আসলে ফলিত জীববিজ্ঞান, আর বাকিগুলো ভৌত জীববিজ্ঞান তো আমার মুখস্থই আছে, তাহলে ফলিত জীববিজ্ঞান না মুখস্থ করলেও চলে। এটা জাস্ট এমসিকিউর জন্য, বাট সিকিউ মানে শর্ট কোশ্চেনের জন্য কিন্তু মোটামুটি সবই একটু পড়তে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করি। আচ্ছা, সো ফলিত জীববিজ্ঞানটা তুমি যারা পড়ে নিলেই হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফর সিকিউ ক নাম্বার কোশ্চেনের জন্য। আচ্ছা,
এখানে বলছে শ্রেণীবিন্যাস কাকে বলে। এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি, এটা বইয়ে আসলে নাই। সো এটা আশা করি অনেক সুন্দর একটা সংজ্ঞা হয়, যে পরস্পরের মধ্যে চারিত্রিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে এবং তাদের বিবর্তনীয় সম্পর্কের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন দলে বা স্তরে বিন্যস্ত করা হয়। যে পদ্ধতি যে পদ্ধতি তাকেই বলা হয় শ্রেণীবিন্যাস। আর সহজ কথায় যদি বলা হয়, বিশাল জীবজগৎকে ধাপে ধাপে বা কোনো একটা উপায়ে বিন্যস্ত করার পদ্ধতি হলো শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ওইটাতে সিকিউ এটা পড়তে হবে। পড়লেই বোঝা যায় যে চারিত্রিক সদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে হইতে পারে যে আমরা গরু ছাগল এগুলোর উপর কি বলে চারিত্রিক সদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে তাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। এর জন্য একজনের নাম দিলাম বস, মানে গরুর বৈজ্ঞানিক নাম হচ্ছে বস ইন্ডিকা। তো এরকম অনেকগুলো হচ্ছে নাম থাকে, ঠিক আছে। বিবর্তনীয় এবং বিবর্তনে যেমন গরুর আগের গরু যেরকম ছিল এখনকার গরু সেরকম নাই, ঠিক আছে। তো এরকম এখন এটা মানুষের বিবর্তনও বলা যায়, যে বর্তমান সময়ে আগেরকার মানুষ যেরকম ছিল, যে যত বড় ছিল আস্তে 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 তাদের হাইটটা কমে কিন্তু এখন কি হয়ে গেছে, কম হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে বিবর্তনীয় সম্পর্ক, ঠিক আছে। যে একটা প্রাণীর বিবর্তনীয় সম্পর্কের উপর ভিত্তি করে জীবজগৎকে বিভিন্ন দল বা স্তরে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। এটাই বলছে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি কি তোমাদের বইয়ে জাস্ট দেওয়া আছে, সহজভাবে চেনা, খুব অল্প সময়ে চেনা, এগুলো দেওয়া আছে। বাট এখানে মোট 5টা উপায় দেওয়া আছে যে কিভাবে চেনা যায়, সহজে চেনা, সঠিক পরিচয় জানা, মিল অমিল বুঝা, দুইটা প্রাণীর মধ্যে মিল কি অমিল কি সেগুলা পার্থক্য করতে পারা, সম্পর্ক খুঁজে বের করা, নামকরণ করা। এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের অরিজিনাল যে উদ্দেশ্যটা এটা, এবং এটাই সবচেয়ে সুন্দর ওয়ে একটা কোশ্চেনকে লেখা। এবং এইভাবে যদি কেউ লেখে সে খুব ভালো নাম্বার পাবে, ঠিক আছে। অনেকে কি করবে, এটাকে জাস্ট এইভাবে একটা বর্ণনার মতো দিবে, বাট এখানে কিন্তু পয়েন্ট করা আছে, মানে এই কোশ্চেনটা কিভাবে আসবে সেটা দেওয়া আছে, এবং কোশ্চেনটার অ্যান্সার কি হবে সেটাও দেওয়া আছে। মানে 100% একটা প্রস্তুতি হয়ে যায়। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে যেগুলো স্টার্ট দেওয়া আছে অলরেডি। যে আর.এইচ. হুইটেকার 1969 সালে 5টি রাজ্যে ভাগ করে জীবজগৎকে, আর মার্কিউলিস 1974 সালে 2টি সুপার কিংডমে ভাগ করে, এবং হুইটেকারের 5টি রাজ্যকে এর ভিতর অন্তর্ভুক্ত করে। এটাই দেওয়া। আচ্ছা, তার মানে এই যে এটা হচ্ছে হুইটেকারের জীবজগতের যে থিওরিটা সেটা, যে সুপার কিংডম 1, সুপার কিংডম 2, একটা হচ্ছে সুপার কিংডম 1 শুধুমাত্র প্রোক্যারিওটা যেটা হচ্ছে আদিকোষী, ষষ্ঠ হলো মনেরা। আর ইউক্যারিওটা যেটা, সেটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানামেলিয়া। রাজ্য 1, 2, 3, 4 এভাবে দেওয়া আছে ফার্স্ট। আচ্ছা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে পার্থক্য এটা আমাদের চ্যাপ্টার 2 এ দেওয়া। তারপরে যদি বলি, শুধু রাইবোজোম থাকে, সকল কোষীয় অঙ্গাণু থাকে, নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস সুগঠিত, প্রধানত দ্বিভাজন পদ্ধতিতে বা হচ্ছে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এটা হচ্ছে মাইটোসিস মিয়োসিস দুইটাই পদ্ধতি ব্যবহার করে। খাদ্য গ্রহণ সাধারণত শোষণের মাধ্যমে হয়ে থাকে, আর এখানে আছে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ হয়ে থাকে। অপারণ থাকে জাস্ট কোথায় থাকে, অপারণটা থাকে হচ্ছে আদিকোষে, ঠিক আছে। এবং অপারণ গুলার যদি বলা হয় এসওপি, সপ, স্ট্রাকচারাল জিন, অপারেটর জিন, প্রিমোটর জিন, আর একটা আছে আর রেগুলেটর জিন। এগুলো লাগবে না, এগুলো ইন্টারে আরো ভালো জানা হবে। আচ্ছা, এককোষী, আর এটা হচ্ছে এককোষী বা বহুকোষী দুইটাই হতে পারে। আচ্ছা, তারপরে আসি, এটা হচ্ছে আগে ছিল হচ্ছে আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আর আদিকোষকে বলা হয় প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটাকে বলা হয় প্রকৃত কোষ। আচ্ছা, মনেরা যদি বলা হয়, মনেরা মধ্যে শুধুমাত্র আদিকোষের যে বৈশিষ্ট্য আছে সেগুলো ডাইরেক্ট কপি মারলেই হয়ে যায়। এবং এখানে জাস্ট একটা জিনিসকে উদাহরণটা আনা হয়েছে, পাশে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে একটা নস্টক। নস্টক বা এটাকেও, হ্যাঁ, এটা এক প্রকার মনেরার পরে।
আচ্ছা, প্রোটিস্টা জাস্ট কিছুই না। এখানে প্রোটিস্টা থেকে হচ্ছে এরা আস্তে আস্তে উন্নত হইতে থাকে এবং এদের নিউক্লিয়াস সুগঠিত। এরা এককোষী বা বহুকোষী হইতে পারে। খাদ্য শোষণ ফটোসিনথেটিকে হয়, মানে হচ্ছে সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। যেহেতু নিউক্লিয়াস সুগঠিত তাহলে সকল কোষীয় অঙ্গাণু বিদ্যমান। যৌন জনন বা মাইটোসিসের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে? আর এবং গ্যামিটের মাধ্যমে যৌন জনন হয়ে থাকে। এই জিনিসগুলো একটু, এবং হচ্ছে এই এক্সাম্পল গুলা অ্যামিবা, প্যারামিসিয়াম। এখান থেকে প্যারামিসিয়ামটি একটু ইম্পর্টেন্ট আছে, কারণ কি পরের যে একটু সামনে গেলে দেখবো পেনিসিলিয়াম নামে আরেকটা আছে। So, এইগুলা এমসিকিউ তে দেয়, বাট অনেকে মনে রাখতে পারে না। আচ্ছা, এখানে দেখা যায় এই যে পেনিসিলিয়াম, ওইখানে আছে প্যারামিসিয়াম আর এখানে আছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হচ্ছে ফানজাইতে, এরা মৃত জীবী বা হচ্ছে পরজীবীও বলে যায়। ঠিক আছে? দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত, নিউক্লিয়াস সুগঠিত, খাদ্য গ্রহণ শোষণের মাধ্যমে হয়ে থাকে এখানে। আর এইটা একটু মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডের যে কোনো একটা বোর্ডে এমসিকিউতে এটা আসবেই, যে কি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন বস্তু নির্মিত, কাইটিন দিয়ে তৈরি। ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই এরা হচ্ছে সবুজ বর্ণ হয় না। যেমন এটা সবুজ না, এটাও সবুজ না। তাহলে এই দুইটার একটাও কি সবুজ না কিন্তু। ঠিক আছে? হেপ্লয়েড স্পোর পদ্ধতিতে বংশবৃদ্ধি করে, এটা এমসিকিউতে আসে, মোস্ট ইম্পর্টেন্ট। আর প্লান্টটি তো একবার ইজি, যে আমাদের যে উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা। এবং এখানে একটা জিনিস কি অ্যানাইসোগামাস। অ্যানাইসোগামাস মানে হচ্ছে ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের অ্যাড হওয়ার মাধ্যমে এটা হচ্ছে যৌন জননটা হয়। আর হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, মানে স্ত্রী জননাঙ্গ থাকে, এবং এরা হচ্ছে পুষ্পক বা হচ্ছে সপুষ্পক, এদের পুষ্প রয়েছে। আর মোটামুটি এগুলা জানা তো একই কথা না, এগুলার বোঝানোর কিছু নেই, এটা আসলে ইজি জিনিস। অ্যানিমেলিয়াতে আসলে আহামরি কিছু নাই, যে বহু পশু প্রাণী এরা প্লাস্টিক থাকে না, কোষ প্রাচীরও থাকে না, কোষ গহ্বরও থাকে না। এটা এমসিকিউতে আসার মতো। আর হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী। সহজ কথা হলো যে, যেমন মানুষও একটা পরভোজী প্রাণী, মানুষ খাদ্য গ্রহণ করে, বিভিন্ন উদ্ভিদ খায় বা বিভিন্ন জীব খায় বা হচ্ছে বিভিন্ন প্রাণীর খাওয়ার মাধ্যমে। এর জন্য এগুলাকে বলা হয় হেটারোট্রফিক। আর গলধঃকরণ করে, মানে গলা দিয়ে খায়, খাওয়াটা যায়, এটাই বলছে। জটিল টিস্যু তন্তু বিদ্যমান, যৌনজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর হচ্ছে ভ্রূণ বিকাশ সময় ভ্রূণ স্তর সৃষ্টি হয়। সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। এখানে আর আহামরি কিছু নাই। আর এটা যে একটা সিরিয়াল, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? বলবে যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন এটা সাজাবে কেমনে? সবচেয়ে বড় হচ্ছে রাজ্য, তারপরে আসে পর্ব, তারপরে আসে শ্রেণী, তারপরে আসে বর্গ। ঠিক আছে? তারপরে আসে গণ, তারপরে আসে প্রজাতি। সিরিয়ালটা মুখস্থ করতে হবে। এবং এখানে দেওয়া আছে করডাটা, ম্যামালিয়া, প্রিমেট, হোমিনোডাই, হোমো সেপিয়েন্স, মানে হোমোসেপিয়েন্স, জাস্ট মানুষের। যে এখানে ফার্স্টে রাজ্য হচ্ছে এনিমেলিয়া, মানে মানুষের যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো সেগুলো দেখা হচ্ছে। আর এখানে দ্বিপদী নামকরণ, এটা তো একবারে ইজি। দ্বিপদী নামকরণের সংজ্ঞাটা দেওয়া আছে, যে গণ প্রজাতি দুটো অংশ মিলে হচ্ছে দ্বিপদী নামকরণ করা হয়। এক্সাম্পল এখানে দেওয়া। আর আন্তর্জাতিক কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে জীবজগতের বিভিন্ন বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আইসিবিএন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ডাইরেক্ট বলতে হয় যে আইসিবিএন এর পূর্ণরূপ কি। প্রাণীর নাম আইসিজেডএন, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো আসে, যেগুলো স্টার্ট করে দিচ্ছি সেগুলো তো ভালো করে পড়তে হবে। আর যেগুলো স্টার্ট করতেছি না, জাস্ট স্লাইড করলেই 100% এখান থেকে যদি কোশ্চেন হয় পারা যাবে। হ্যাঁ। আর এই স্পেসিস প্লাটারাম, এই বইটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, মানে হচ্ছে লিনিয়াসের বই। এটাও আসে এমসিকিউতে, মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বলা যায়। স্পেসিস প্লাটারাম, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্পেসিস প্লাটারাম।
তিনি বইটির মাধ্যমে দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন। এখন যদি কোশ্চেন হয় দ্বিপদ নামকরণের যে প্রবর্তনটা এটা কোন বইয়ের মাধ্যমে হয়েছে, প্লাটারাম এই বইয়ের মাধ্যমে হয়েছে। আচ্ছা, দ্বিপদ নামকরণ গুলোর কিছু নিয়ম রয়েছে লেখার। ফার্স্ট অফ অল এখানে হচ্ছে ল্যাটিন বা ল্যাটিন ভাষার মতো হতে হবে, যেমন জাকেরেনা ঢাক। আর বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকবে, প্রথমটি গণের নাম এবং পরবর্তীটি প্রজাতির নাম। ঠিক আছে, ওই দুইটা নাম অনুসারে এখানে হচ্ছে লবীয় রহিতা, এখানে লবীয় গণ এবং রহিতা হচ্ছে প্রজাতির নাম নির্দেশ করে। প্রতিটি জীবজগতের নাম অনন্য হতে হবে, এগুলো তো আসলে পড়া হয়েছে আশা করি, কারণ একটা নামের সাথে আরেকটা নাম মিক্সড আপ হইতে পারবে না। তারপর হচ্ছে বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকি অক্ষর ছোট হাতের হবে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। বৈজ্ঞানিক নাম মুদ্রণে সর্বদা ইতালিক অক্ষর, মানে হচ্ছে একটু বাঁকা করে লিখতে হবে, বাঁকা করে লিখতে হবে। ঠিক আছে, হাতে লেখার সময় গণ প্রজাতির নিচে আলাদা করে হচ্ছে দাগ দিতে হবে, মানে হচ্ছে সংস্কৃত হলে আন্ডারলাইন দিতে হবে, এখানে একটা আন্ডারলাইন এখানে একটা আন্ডারলাইন এমন করে দিতে হবে। আচ্ছা, যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন তবে অগ্রাধিকার অনুসারে যে আগে দিবে তার নামটাকে গ্রহণযোগ্যতা বলে স্বীকৃতি দেওয়া হবে। কোন বৈজ্ঞানিক নাম যে বৈজ্ঞানিক প্রদান করবেন, আচ্ছা এটা একই কথা, সংক্ষিপ্ত করে তার নাম এবং কত সালে সে দিচ্ছে সেটা দিতে হবে, এর থেকে আর আহামরি কিছুই না। এখন এই নিয়মকরণটা হচ্ছে ঘয়ে আসে, ঠিক আছে, ঘয়ে অনেক সময় গয়ে আসে, তো এগুলো হচ্ছে ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, এগুলো যদি না পড়ো তাহলে কিন্তু আমি বলতেছি যে এখান থেকে কোশ্চেন আসবে এবং এই কোশ্চেনটা তোমরা মিস করবা। ঠিক আছে, এই 8টা নিয়মই মুখস্থ করবা। আচ্ছা, এখন হচ্ছে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এই নামের মধ্যে থেকে আমি 4টা নাম বলতেছি, বাট এই 4টা নাম বাদেও সবগুলো পড়ে ফেলবা। এই 4টা নাম ইম্পর্টেন্ট, বাট পুরাটা পড়তে হবে, না পড়লে কিন্তু নিজেরাই ঝামেলায় পড়বা। ঠিক আছে, যতগুলো আছে সবগুলো পড়ে ফেলবা। যেমন হচ্ছে ধান হচ্ছে অরাইজা সাতিভা, পাট হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফিলাস, জবা হচ্ছে হিবিস্কাস রোসাসিনেনসিস, কলেরা জীবাণু প্রিয় কলেরা, এটাও ইম্পর্টেন্ট আছে। ম্যালেরিয়া জীবাণু প্লাসমোডিয়াম ভিভাক্স, এটাও ইম্পর্টেন্ট আছে। আরশোলা, এটা হচ্ছে আমেরিকানা, দেখবে এখানে আমেরিকা টাইপের একটা কথা আছে, পেরিপ্লানিটা আমেরিকানা। আচ্ছা, পেঁয়াজ হচ্ছে অলিয়াম সেপা, রুই মাছ হচ্ছে লবিও রহিতা, এগুলো ইম্পর্টেন্ট আছে। বলতে গেলে কি স্লাইডে যতগুলো আছে মোটামুটি সব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কোশ্চেন আসবে বৈজ্ঞানিক নামকরণ যা লাগবে। আচ্ছা, মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। এখন মাথায় রাখার একটা বিষয় আছে, ইন্ডিকা তুমি মৌমাছিতেও পাবা, ইন্ডিকা তুমি ম্যাঙ্গোতেও পাবা, মানে হচ্ছে আমিও পাবা। আচ্ছা, টেনিওলাসা ইলিসা, এটা হচ্ছে ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম। আর এখানে দেখা যায় করচোরাস ক্যাপসুলারিস, আর এখানে দেখা যায় ক্যাপসাইচুস সাউলারিস। ঠিক আছে, দুইটা নামের মধ্যে কিন্তু একটু ইয়ে আছে, মিল আছে, কিন্তু একটু মিলটার মধ্যে অমিলও আছে, এইগুলো একটু দেখে নিতে হয়। এর জন্য পাট এবং দোয়েল এই দুটো থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এই দুইটা কিন্তু মাথায় রাখতেই হবে, এখানে কোনোভাবে ভুল করা যাবে না। রয়্যাল বেঙ্গল টাইগার, টাইগারে টাইগ্রিস হয়। হ্যাঁ, সাপটা হচ্ছে ন্যাম্পিয়ার নৌচালি, কোনো ব্যাঙ হচ্ছে ডট্রোফাইরাস মেলানোস্টিকটাস, আর হচ্ছে বোফা মেলানোস্টিকটাস, দুইটাই হয়। আর গোলাল হচ্ছে সোলানুম টাবারেসুম, আর কাতলা, কাতলা এটা হচ্ছে কাতলা মাছের বৈজ্ঞানিক নাম, এটাও ইম্পর্টেন্ট আছে। এখন যার গণ এবং প্রজাতি দুইটা নামই সেম হয় তাকে বলা হয় টটনে, এটা একটু মাথায় রেখো, এটা ইন্টারে আছে, আমাদের এটা নাই, বাট টটোনেম কি সেটা হচ্ছে যার বৈজ্ঞানিক নাম নামে গণ প্রজাতি একই, গণ ও প্রজাতি একই হয় তাকে বলা হয় টটোনেম, মাথায় রাখবা। প্যান্থারা লিও, এটা হচ্ছে সিংহর বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, অনেক দেখবে ইংরেজের নাম লিও দিয়ে হয়, মানে হচ্ছে সিংহর সাথে তুলনা করে। ঠিক আছে, সো মোটামুটি এগুলোই ছিল আমাদের, এগুলোই হচ্ছে আমাদের যে কি বলে জীবন পাঠ যে অধ্যায়টা আছে সেটার পড়া। আমি খুব দ্রুত গেছি জানি, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে মুখস্থ, বায়োলজি ম্যাক্সিমাম জিনিসপত্রই মুখস্থ, বাট তারপরেও মুখস্থের মধ্যে কিছু জিনিস যেগুলো আছে বলে দেওয়া যায় খুব শর্টে। আমি
চাইলে স্লাইডটা পড়তে পারতাম, আমার সময় লাগতো বেশি। বাট আমি স্লাইডের যে মূল কথাটা সেটা আমি তোমাকে যদি 20 মিনিটে বুঝে দিতে পারি, তুমি জাস্ট স্লাইডটা পড়লেই ইনশাল্লাহ তুমি খুব ভালোভাবে একটা অ্যান্সার করতে পারবা। তো আমি সেটাই চাবো যে তোমরা খুব ভালো অ্যান্সার করো। আর স্লাইডে পুরোপুরি একদম ডিটেলস সহকারে লেখা আছে। কোনো প্রকার কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা, নক দিবা, আমি চেষ্টা করবো যে সেগুলো সলভ করে দেওয়ার। বাট যেগুলো বলছি যে এইগুলো করলে ইনশাল্লাহ কমন হিসেবে বলবে, ঠিক আছে? সো অন্তত একটা সিকিউ এখন পর্যন্ত কমন হয়েছে, পাশাপাশি কয়েকটা এমসিকিউ কমন হয়ে যাবে ইনশাল্লাহ এই স্লাইড পড়লে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।